আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। গত কয়েকদিন আগে একটা পোল দিয়েছিলাম যেখানে ফ্রোজেন মুভির জন্য সর্বোচ্চ ভোট এসেছিল। তাই আজকে নিয়ে এলাম বরফের রানীর এই সিনেমাটা। গল্প শুরুতেই দেখানো হয় কয়েকজন লোক যারা কিনা বরফ ভেঙে নিচ্ছিল সেগুলোকে বিক্রি করার জন্য। সেখানে আমরা একটা ছোট বাচ্চা ক্রিস আর তার পোষা প্রাণী রেনডিওরকে দেখতে পাই। অন্যদিকে মহলের মধ্যে আরও দুজন ছোট ছোট প্রিন্সেসকে দেখানো হয়, যাদের মধ্যে বড় বোনের নাম ছিল এলসা আর ছোট বোনের নাম অ্যানা। এরা দুই বোন দুজনকেই খুবই ভালোবাসত। এলসার জন্ম হয়েছিল ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে। সে যে জিনিসটাতে টাচ করত ওটাই ফ্রিজ হয়ে যেত। সে চাইলে যে কোনো জায়গা বরফে ঢেকে দিতে পারত। তার ম্যাজিকে এমন শীতকাল হতো যে সেটা কখনো শেষ হতো না। এদের দুই বোনেরই বরফের মধ্যে খেলতে খুবই পছন্দ ছিল। একদিন এভাবে এই দুই বোন বরফ নিয়ে খেলা করছিল, কিন্তু হঠাৎ করে এলসার করা ম্যাজিক বরফ গিয়ে সোজা তার বোন অ্যানার গায়ে লেগে যায়। ছোট্ট অ্যানা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এলসা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। দ্রুত সে তার বাবা মাকে ডেকে আনে, আর রাজা রানী দ্রুত অ্যানাকে নিয়ে ট্রোলস নামের কিছু জন্তুদের কাছে চলে যায়। এরা দেখতে সবাই ছিল একই রকম আর একই সাইজের। ট্রোলস যে কোনো অসুখ সারিয়ে দিতে পারত। ওরা এনাকে দেখে বলে যে ম্যাজিকের প্রভাব অ্যানার ব্রেইনের মধ্যে পড়েছে, ওরা এই সমস্যা ঠিক করে দিতে পারবে। তবে এলসার ম্যাজিক ভবিষ্যতে প্রজাদের উপরে পড়তেও পারে। ওরা রাজা রানীকে আরও জানায় যে আজকে না হয় তারা এনাকে ঠিক করে দেবে, কিন্তু এলসাকে যত দ্রুত সম্ভব তার ম্যাজিকের উপরে কন্ট্রোল আনতে হবে। কারণ যদি ভুলবশত কখনো এই ম্যাজিক এনার হৃদয়ে লেগে যায় তাহলে কিন্তু এনা মারাও যেতে পারে। তাই এর একমাত্র উপায় হলো এলসার পাওয়ার কন্ট্রোল করা। কিন্তু এর জন্য এলসাকে তার ভেতরের ভয়ের সাথে যুদ্ধ করে জিততে হবে। সেদিন রাজা রানী ট্রোলসদেরকে বলে আসে, এলসা তো এখন খুবই ছোট, সে যখন বড় হবে সে অবশ্যই তার পাওয়ার কন্ট্রোল করা শিখে যাবে। এছাড়াও মানুষদের থেকেও এলসার কিন্তু বড় রকমের ক্ষতি হতে পারে, কারণ মানুষেরা এলসার ম্যাজিকের ব্যাপারে জেনে গেলে তাকে অপয়া ভাবতে পারে। তাই কিছুদিনের মধ্যে এলসাকে পুরো দুনিয়া থেকে লুকিয়ে ফেলা হয়। এলসাকে একটা রুমের মধ্যে রেখে সব দরজা জানালা বন্ধ করে দেয়া হয়। এমনকি তার বোন অ্যানার সাথেও দেখা করার পারমিশন ছিল না তার। এভাবে এলসা তার বেশিরভাগ জীবনটা একটা বদ্ধ রুমের মধ্যেই কাটিয়ে দেয়। এর মধ্যে সে বহুবার চেষ্টা করেছে তার পাওয়ার কন্ট্রোল করার জন্য, কিন্তু কিছুতেই সেটা হয়ে ওঠেনি। বরং ধীরে ধীরে এলসার পাওয়ার আরও বেড়েই যাচ্ছিল। এদিকে এনা বাইরে থেকে সারাক্ষণ তার বোনের জন্য ছটফট করত, কিন্তু তার বোনের তো আর বাইরে আসার পারমিশন ছিল না। এভাবে একদিন রাজা রানী তাদের কাজ করার জন্য রাজ্যের বাইরে চলে যায়, কিন্তু সেদিন সাগরে এত বড় ঝড় হয় যে রাজা রানী আর কখনো ফিরে আসে না। তাই রাজ্য সামলানোর জন্য এবার সব দায়িত্ব পড়ে এই দুই বোন এলসা আর এনার উপরে। এনা বাইরে থেকে সারাক্ষণ তার বোনকে নিয়ে চিন্তা করত আর ভাবত যে একা একা সে এত বড় রাজ্য কিভাবে সামলাবে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। দুই বোনের মধ্যে এলসা বড় হবার কারণে আজকে তাকে এই রাজ্যের রানী বানানো হবে। পুরো রাজ্যের প্রত্যেকটা মানুষই খুবই খুশি ছিল, কারণ বহু বছর পরে আজকে ক্যাসেলের দরজা খোলা হবে। অ্যানাও সেই সাথে খুশিতে খুব সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। সে নিজেও বহু বছর পরে তার বোনকে দেখতে পারবে। অন্যদিকে বদ্ধ ঘরের মধ্যে এলসা খুবই চিন্তায় ছিল তার পাওয়ার নিয়ে। সে বারবার এটাই ভাবছে যে কুইন সেরিমনিতে যদি সে ভুল করে কিছু ছুঁয়ে ফেলে আর সেগুলো যদি ফ্রিজ হয়ে যায় তাহলে প্রত্যেকেই তার ম্যাজিক সম্পর্কে জেনে যাবে। কেউ তখন তাকে বিশ্বাস তো করবেই না, উল্টে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এদিকে অ্যানা প্রাসাদের দরজা খুলে পুরো শহরে প্রচণ্ড খুশি হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। তখনই তার সাথে দেখা হয় এক প্রিন্সের সাথে যার নাম ছিল হ্যান্স। হ্যান্স তো এনাকে প্রথমবার দেখে ভালোবেসে ফেলে। হ্যান্স তার সাথে একটু কথা বলার চেষ্টা করে। এর মাঝে অ্যানার মনে পড়ে যায় যে তাকে দ্রুত প্রাসাদে ফিরতে হবে, তাই হ্যান্সকে সে ওখানে ছেড়ে চলে যায়। এদিকে ক্যাসেলের মধ্যে সেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে যেখানে আজকে শহরের সকল মানুষ উপস্থিত হয়েছিল। ফাইনালি এলসার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয় আর তাকে কিছু রিচুয়াল করতে হবে আজকে। কিন্তু যখনই এলসা কোনো কিছুতে হাত দিচ্ছিল সাথে সাথে সেগুলো ফ্রিজ হয়ে যাচ্ছিল। এলসা তাড়াতাড়ি সেগুলো হাত থেকে রেখে দিয়ে হাতে গ্লাভস পরে নেয়। এরপর অ্যানা তার বোনের সাথে দেখা করে, কিন্তু প্রথম সে অতিরিক্ত এক্সাইটেড হয়ে কথাই বলতে পারছিল না।
নিজেকে একটু সামলে নিয়ে সে বলে যে এই সময়টা কতই না সুন্দর, তাই না? আমরা কত বছর পর দুজন দুজনের সাথে দেখা করছি। যাই হোক, আজকে এই সেরিমনিতে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন গণ্যমান্য মানুষেরা এসেছে। তারা এলসার সাথে বিভিন্ন ধরনের বিজনেস শুরু করতে চায়। তাই নিজেদের মধ্যে একটা আন্তরিকতা বাড়ানোর জন্য একজন রাজা এনার হাত ধরে ডান্স করতে নিয়ে যায়। এনা ডান্স করতে করতে অনুষ্ঠানের মধ্যেই হ্যান্সকে দেখতে পায়। ডান্সের এক পর্যায়ে এনা হ্যান্সের কাছে চলে যায় আর দুজন সারা রাত একসাথে থেকে অনেক অনেক গল্প করে। বলা যায় যে অ্যানা হ্যান্সের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। সে তো পার্টিতে গিয়ে এলসাকে জানায় যে হ্যান্সকে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছে, কিন্তু এলসা সাথে সাথে মানা করে দেয় আর বলে যে তুমি একজন অপরিচিত লোককে এত তাড়াতাড়ি বিশ্বাস করছো কিভাবে, তাও আবার তোমাদের দেখা আজকেই হয়েছে। অ্যানা তাকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে ভুলবশত এলসার হাত থেকে একটা গ্লাভস খুলে ফেলে। এলসা তবুও তাকে নিষেধ করতে থাকে যে এই বিয়ে আমি তোমাকে কোনোভাবেই করতে দেব না। এলসা অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিল, তখনই অ্যানা বলে যে তুমি আমাকে নিষেধ করতে পারো না, আমি হ্যান্সকে অবশ্যই বিয়ে করব। এলসা এই কথা শুনে যখনই পেছনে ফিরে তাকায়, সাথে সাথে তার হাত থেকে পাওয়ার বের হতে থাকে। পুরো জায়গাটা সেখানে ফ্রিজ হয়ে যায়। এবার সবাই জেনে যায় এলসার এই ফ্রিজিং পাওয়ারের ব্যাপারে। সেখানে আসা রাজারা তাকে একজন ডাইনি বলছিল। অ্যানা চিৎকার করে সবাইকে বলতে থাকে যে আমার বোন কোনো জাদুকরী নয়। এলসা এসব কথা শুনে কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে ক্যাসেল থেকে পালিয়ে চলে যায়। এলসা যেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল সেই রাস্তার সব জায়গার সব কিছু বরফ হয়ে যাচ্ছিল। এলসা যেতে যেতে নর্থ মাউন্টেনের দিকে চলে যায়, আর এদিকে অ্যানা শহরে ফিরে এসে সবাইকে বলে যে আমার বোনকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে, কারণ এলসা এখান থেকে চলে যেতেই পুরো শহরে শীতকাল নেমে গিয়েছিল। পুরো শহর বরফে ঢেকে গিয়েছিল। এ যেন এমন শীতকাল যা কখনো চলে যাবে না। এই সব কিছু যদি ঠিক করতে হয় তাহলে তা একমাত্র এলসাই পারবে। অ্যানা তাদের ক্যাসেল আর রাজ্যভার প্রিন্স হ্যান্সের উপরে দিয়ে যায়। হ্যান্স প্রমিস করে যে সে সব কিছু ঠিকঠাকভাবে দেখাশোনা করবে। এরপর অ্যানা বেরিয়ে পড়ে তার বোনকে খোঁজার জন্য, আর সে খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়, কিন্তু এখন পর্যন্ত সে এলসাকে খুঁজেই পায় না। আর এদিকে এলসা তখনও পালিয়ে যাচ্ছিল। সে স্বাধীনভাবে সব জায়গাতে নিজের পাওয়ার দিয়ে খেলছিল, আর এক সময় সে তার পাওয়ার দিয়ে খেলতে খেলতেই বরফের খুব সুন্দর একটা ক্যাসেল বানিয়ে ফেলে। এতবার পাওয়ার ব্যবহার করার ফলে সে এখন তার পাওয়ার দিয়ে যে কোনো কিছু করতে পারছিল। সে খুশিতে চিৎকার করে বলতে থাকে যে আমার পাওয়ার তো খুবই চমকপ্রদ, আমি তো জানতামই না আমার পাওয়ার দিয়ে এত কিছু করা সম্ভব। এখন আমার লাইফে আর কাউকে দরকার নেই, আমি আমার পাওয়ার স্বাধীনভাবে ব্যবহার করে আমি এখানে একাই থাকব। এরপর এলসা নিজের বানানো ক্যাসেলেই থাকা শুরু করে দেয়। অন্যদিকে অ্যানা তখনও তার বোনকে খুঁজে চলেছে। সে পানিতে পড়ে ভিজে গিয়েছিল। পাশে সে একটা দোকান দেখতে পায়, তো কিছু গরম কাপড়ের আশায় সে ওই দোকানে গেলে তার সাথে দেখা হয় ক্রিস নামের একটা ছেলের সাথে। যদিও এই ছোট্ট ক্রিসকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ক্রিসের শরীর পুরোপুরিভাবে বরফে ঢেকেছিল। আসলে তার কাজই ছিল বরফ বিক্রি করা। ক্রিস তো প্রচণ্ড খুশি ছিল, কারণ এই সময় এখানে বরফ পড়ছে। কিন্তু বরফ বিক্রি করার জন্য তার আরও যেসব জিনিসপত্র দরকার ছিল তা কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না। তাই দোকানদার ক্রিসকে উঠিয়ে বাইরে ফেলে দেয়। তো ক্রিসের সাথে দেখা করার সময় ক্রিস জানিয়েছিল যে বরফের এই ঝড় নর্থের দিক থেকে আসছে। এনা ধরে নেয় যে তার মানে তার বোনকে খুঁজতে একমাত্র ক্রিসই তাকে হেল্প করতে পারবে। তাই এই দোকান থেকে সে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেয় আর ক্রিসের কাছে চলে যায়। ক্রিসকে অ্যানা বলে যে তোমার বরফ বিক্রি করার জন্য আমি তোমাকে একটা গাড়ি গিফট করব। আমি এই পুরো শীতকালটা স্বাভাবিক গতিতে নিয়ে আসতে পারি, তবে এর জন্য তোমাকেও আমার সাথে উত্তরের পাহাড়ের দিকে যেতে হবে। ক্রিস তো যেতে রাজি হচ্ছিল না, কিন্তু তার পোষা প্রাণী রেনডিয়ার ক্রিসকে রাজি করিয়ে ফেলে। এবার ক্রিসের সাথে অ্যানা নর্থের দিকে যাওয়া শুরু করে। যাবার পথে অ্যানা ক্রিসকে সব কিছু বুঝিয়ে বলে যে কিভাবে তার সাথে হ্যান্স নামের একটা প্রিন্সের প্রেম হয়ে গিয়েছে, এমনকি একদিন দেখা সাক্ষাৎ হয়ে তারা বিয়ের জন্য ভেবেছিল। এই সব কিছু শুনে ক্রিস বলে যে তোমার বোন এলসা একদমই ঠিক কাজ করেছে তোমার এই পাগলামোর বিয়েতে রাজি না হয়ে। একটা মানুষ কিভাবে মাত্র একদিন সাক্ষাৎ হওয়া ব্যক্তিকে বিয়ে করতে চায়। এরা দুজন এইসব কিছু নিয়ে কথা বলার মধ্যে ওরা বুঝতে পারে যে ওদের পেছনে অনেকগুলো নেকড়ে চলে এসেছে। ক্রিস তার পোষা প্রাণী রেনডিয়ারের স্পিড আরও বাড়িয়ে দেয়,
কিন্তু তবুও নেকড়েগুলো ওদের পিছু ছাড়ছিলই না। ক্রিস জানতো যে এই নেকড়েদের হাত থেকে কিভাবে বাঁচতে হবে, তাই অ্যানাকে সে রেন্ডিয়ারের পিঠে উঠিয়ে পাহাড় থেকে নিচে নামিয়ে দেয়, আর সে রেন্ডিয়ারের গাড়িতে উঠে লাফ দেয়। কিন্তু অনেক উঁচু থেকে পড়ায় গাড়িটা গভীর খাদে পড়ে ব্লাস্ট হয়ে যায়, আর অ্যানা বহু কষ্টে ক্রিসকে পাহাড়ের ঢাল থেকে উপরে তুলে নিয়ে আসে। কিন্তু ক্রিস এসব কিছু দেখে খুবই রেগে যায়, কারণ তার শেষ সম্বল গাড়িটাও ব্লাস্ট হয়ে গিয়েছে। তাই এখন সে আর অ্যানার সাথে যেতে চাচ্ছে না। অ্যানা বেচারেরই বা আর কী করার ছিল, তাই সে একাই এলসাকে খোঁজার উদ্দেশ্যে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে ক্রিসের তো খুবই টেনশন হচ্ছিল যে অ্যানা আবার ওই ঘন জঙ্গলের মধ্যে কোনো বিপদে না পড়ে যায়। তাই ক্রিস আবারও নিজের রাগ ভেঙে অ্যানার সাথে যেতে থাকে। এভাবেই যেতে যেতে নর্থ মাউন্টেনের কাছে এসে ওদের দেখা হয় একটা বরফের প্রাণীর সাথে, যার নাম ছিল ওলাফ। অ্যানা ওলাফকে জিজ্ঞাসা করে যে তুমি কুইন এলসাকে দেখেছো কি না, তাছাড়াও নর্থ মাউন্টেনে ঢোকার রাস্তাটা সে জানে কি না। ওলাফ জানায় যে হ্যাঁ, নর্থ মাউন্টেনে যাওয়ার রাস্তাটা আমি জানি। সব মানুষই এই অসময়ের শীতকালে খুবই কষ্ট পাচ্ছে। ওলাফ খুশিতে বলে যে আমিও গ্রীষ্মকাল দেখতে চাই, আমার লাইফে আমি কখনো গ্রীষ্মকাল দেখিনি। অ্যানা আর ক্রিস একটু মনে মনে হাসতে থাকে, কারণ ওলাফ তো বরফের তৈরি, যদি সে গ্রীষ্মকাল দেখতে যায় তাহলে সে তো গলে যাবে। ওলাফ জানায় যে সে নাকি সবসময় স্বপ্নে দেখতে পায় যে সে গ্রীষ্মের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে অ্যানাদের রাজ্যে হ্যান্স রাজ্যবাসীকে সবভাবেই সাহায্য করছিল। এমন সময় তার কাছে এনার ঘোড়াটা ফিরে আসে, আর ঘোড়াটাকে একা দেখে হ্যান্স বুঝে যায় যে হয়তো অ্যানা কোনো বিপদে পড়েছে। তাই সে সবাইকে বলে যে আমি অ্যানাকে খুঁজতে যাচ্ছি, কিছু মানুষ প্লিজ আমার সাথে চলুন। অন্যদিকে অ্যানা একা একাই পাহাড়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পাহাড়টা ছিল সত্যি অনেক উঁচু। ক্রিস বলে যে চলো আমরা অন্য একটা রাস্তা খুঁজে দেখি। ওলাফ তখন সেখানে একটা সিঁড়ি দেখিয়ে দেয়। ওরা সবাই একসাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। অ্যানা এই বরফের ক্যাসেল দেখেই বুঝে গিয়েছিল যে এটা তার বোনের তৈরি, আর সে নিশ্চয় এখানে রয়েছে। তাই ক্রিসকে সে ক্যাসেলের ভেতরে নেয় না, আর বলে যে আমি আমার বোনের সাথে কথা বলে আসি। অ্যানা তো ক্যাসেলের মধ্যে ঢুকেই অবাক হয়ে যায়। সে এলসাকে চিৎকার করে ডাকতে থাকে, আর এলসাকে দেখতে পাবার সাথে সাথে সে তাদের প্রাসাদে এলসাকে ফিরে যাওয়ার কথা বলে। আর তাছাড়াও তাদের রাজ্য যে বরফে ঢেকে গিয়েছে, সেই ভয়ঙ্কর শীতকাল একমাত্র এলসাই শেষ করতে পারবে। এলসা বলে যে তুমি ভুল ভেবেছ, আমি শীতকাল কন্ট্রোল করতে পারি না। অ্যানা এলসাকে অনেক বোঝানোর চেষ্টা করে ফিরে যাবার জন্য, কিন্তু এলসা কোনোভাবে রাজি হয় না। এমন সময় ক্যাসেলের মধ্যে ওলাফ আর ক্রিস ঢুকে পড়ে। এদিকে এলসা তো নিজে জানতো যে সে তার পাওয়ারের জন্য নিজেই একটা বিপদে রয়েছে, তাই সে অ্যানাকে কোনো বিপদে ফেলতে চায় না। তাই অ্যানাকে সে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু অ্যানা তো কোনোভাবেই সেখান থেকে এলসাকে না নিয়ে যাবেই না। এইসব কথা শুনে এলসা তার রাগ কন্ট্রোলই করতে পারছিল না, কিন্তু তবুও সে অ্যানাকে নিজের পাওয়ার থেকে কোনো রকমে বাঁচিয়ে রাখে। আর তারপর অ্যানাকে চলে যাওয়ার জন্য বাধ্য করতে সে মার্শম্যালো দিয়ে একটা বিশাল দৈত্য বানিয়ে দেয়। দৈত্যটা ওদেরকে পিছু করতে থাকে। ক্রিস কোনো রকমে অ্যানাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর অনেক দূর চলে আসার পরেও দৈত্যটা তখনও ওদের পেছনেই ছিল। ওরা পালাতে পালাতে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই দৈত্যটা ওদের রশিটা উপরের দিকে টানতে থাকে। অ্যানা দ্রুত রশিটা কেটে দেয়, আর ওরা সোজা পাহাড়ের নিচে গিয়ে পড়ে। ক্রিস অ্যানাকে জিজ্ঞাসা করে যে তোমার বোন কি তোমার সাথে আসতে রাজি হয়নি? অ্যানা বলে যে না, আমি কোনোভাবেই ওকে রাজি করাতে পারিনি। এদিকে অ্যানার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল। ক্রিস বলে যে হয়তো এলসার পাওয়ার অ্যানার উপরে পড়েছিল, তবে এই ম্যাজিক কিভাবে ঠিক করতে হবে সেটা ক্রিস জানে। অন্যদিকে এলসা তার পাওয়ার নিয়ে খুবই চিন্তায় রয়েছে। এদিকে ক্রিস অ্যানাকে সাথে করে নিয়ে তার বাড়িতে চলে আসে। অ্যানা সেখানে অনেক ট্রোলসদের দেখতে পায়। আসলে ক্রিসের ফ্যামিলি ছিল ট্রোলসের ফ্যামিলি। অ্যানা তো প্রথমে এদেরকে পাথর মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে এই পাথরগুলোই ট্রোলসের রূপ নিয়ে নেয়। এখন সব ট্রোলসগুলো ভেবেছিল যে অ্যানা হয়তো ক্রিসের গার্লফ্রেন্ড, এমনকি ওরা এই দুজনকে বিয়ে করানোর জন্য প্রস্তুত হয়ে যায়। ক্রিস সবাইকে বুঝায় যে তারা কোনো কাপল নয়, আর তারা বিয়েও করবে না। এসব কিছুর মধ্যে অ্যানার শরীর আরো খারাপ হয়ে যেতে থাকে, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেখানে ট্রোলদের লিডার চলে আসে, আর সে অ্যানাকে দেখে বলে যে এর তো অনেক বড় জাদু লেগেছে, যে
ম্যাজিক সোজা অ্যানার হৃদয়ে লেগেছে, হয়তো সে আর কখনো ঠিক হবে না। ক্রিস বলে যে এই সমস্যার কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে। লিডার জানায় যে হ্যাঁ, একটা উপায় রয়েছে, আর তা হলো সত্যিকারের ভালোবাসা। যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায় তাহলে শিওর অ্যানা মারা যাবে। তখন অ্যানা আর ক্রিসের হ্যান্সের কথা মনে পড়ে যায়। অন্যদিকে হ্যান্স তো অ্যানাকে খুঁজতে খুঁজতে এলসার ক্যাসেলের কাছেও পৌঁছে গিয়েছে, কিন্তু এলসার মার্শম্যালোর সেই দৈত্যটা ওদেরকে ভেতরে ঢুকতে দেয় না। তো যেভাবেই হোক মারামারি করতে করতে হ্যান্স ক্যাসেলের ভেতরে ঢুকে পড়ে। হ্যান্সের লোকগুলো এলসাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই এলসা তার পাওয়ার দিয়ে সব কিছু আটকে দেয়। হ্যান্স তাকে বলে যদি তুমি এভাবেই পাওয়ার ব্যবহার করতে থাকো তাহলে সবাই তোমাকে সত্যি সত্যি ডাইনি ভাবা শুরু করবে। আমার তো মনে হয় তুমি কখনো একজন ভালো রানী হতে পারবে না, কারণ এই সব খারাপ কাজ তুমি জেনে শুনেই করছো। প্লিজ তুমি আমার কথা শোনো আর রাজ্যে ফিরে চলো। এলসা হ্যান্সের কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখনই এলসার ক্যাসেল পুরোপুরিভাবে ভেঙে যেতে থাকে, যার কারণে এলসা অজ্ঞান হয়ে গিয়েছিল। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে তার রাজ্যেরই একটা জেলের মধ্যে আবিষ্কার করে। হ্যান্স তার সাথে দেখা করতে আসে আর বলে যে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে আর এখান থেকে বেরো হতে পারবে। এলসা তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে হ্যান্স জানায় যে এনা এখানে নেই, সে অ্যানাকে খুঁজতে গিয়েছিল কিন্তু খুঁজে পায়নি। অন্যদিকে অ্যানার অবস্থা খারাপ হওয়াতে ক্রিস তাকে নিয়ে অ্যানার রাজ্যেই ফিরে যাচ্ছিল। ক্রিস অ্যানাকে ধীরে ধীরে খুব ভালোবেসে ফেলেছে, তাই এখন অ্যানার জীবন বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে উঠেছে। সে অ্যানাকে তার প্রাসাদের মানুষদের কাছে দিয়ে বলে যে যত দ্রুত সম্ভব অ্যানাকে যেন হ্যান্সের কাছে নিয়ে যাওয়া হয়। ক্যাসেলের মধ্যে সবাই দ্রুত অ্যানাকে গরম কাপড় পরিয়ে দিয়ে আগুনের কাছে বসিয়ে দেয়। অ্যানা হ্যান্সকে জানিয়ে দেয় যে কিভাবে এলসা তার উপরে অ্যাটাক করেছিল, যার কারণে সে এমন অসুস্থ হয়ে পড়েছে। এখন সে একমাত্র সত্যিকারের ভালোবাসা পেলেই সুস্থ হতে পারবে। তাই এখন হ্যান্স অ্যানাকে কিস করতে চলে যায়, কিন্তু তখনই হ্যান্স যেন নিজের রূপ বদলে ফেলে আর সে জোরে জোরে হাসতে হাসতে বলতে থাকে যে এই সব কিছু আসলে আমারই প্ল্যান ছিল। আমরা মোট 13 ভাই বোন, তাই আমার রাজ্যে আমি কখনো রাজা হতে পারবো না। এই জন্যই তোমার মতো একটা পাগল মেয়েকে ফাঁসিয়ে আমি এই রাজ্য দখল করতে চেয়েছিলাম। এলসা তো চলেই গিয়েছিল আর তুমি তো এমনিতেই মারা যাবে। সে আগুন নিভিয়ে দিয়ে অন্ধকার ঘরের মধ্যে অ্যানাকে ফেলে রেখে বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে অ্যানা মারা গিয়েছে। সে অ্যানাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে আর অ্যানার এই মৃত্যুর জন্য আসলে দায়ী এলসা। তবে অ্যানা মারা যাবার আগে সে অ্যানাকে বিয়ে করেছিল, তাই এখন সে এই রাজ্যের রাজা। তাই সে সবাইকে অর্ডার দেয় যত দ্রুত সম্ভব এলসাকে যেন মেরে ফেলা হয়। তাই সব মানুষ এলসাকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এলসা ততক্ষণে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে ক্রিস অ্যানাকে নিয়ে খুবই চিন্তা করছিল। পেছনে ফিরে সে ক্যাসেলের উপরে বরফের ঝড় দেখতে পায়। ক্রিস বুঝতে পারে যে অ্যানা সত্যিই কোনো বিপদে রয়েছে, তাই রেনডিয়ারকে নিয়ে সে আবারও ক্যাসেলের দিকে যেতে থাকে। এদিকে অ্যানা আবারও অসুস্থ হয়ে পড়ে। তখনই তার রুমের মধ্যে ওলাফ ঢুকে পড়ে। অ্যানা হ্যান্সের বেইমানির কথা ওলাফকে জানিয়ে দেয়। ওলাফ আগুন জ্বালিয়ে অ্যানাকে আগুনের পাশে বসিয়ে দেয়। ওলাফ বলে যে আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। আর অ্যানার সত্যিকারের ভালোবাসাকে ওলাফ তো আগেই খুঁজে পেয়েছিল, সে আর কেউ নয় বরং ক্রিস ছিল। তাই ওলাফ বহু কষ্টে অ্যানাকে ক্যাসেলের বাইরে নিয়ে আসে আর এরা দুজন এবার ক্রিসকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে সেখানে খুব জোরে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু অ্যানা তবুও থেমে থাকে না। ক্রিস তখনও ক্যাসেলের দিকে যাচ্ছিল আর ঝড়ের মধ্যে এলসাও পালিয়ে যাচ্ছিল। এইসব কিছুর মধ্যেই এলসার সাথে হ্যান্সের দেখা হয়ে যায়। সে এলসাকে বলে যে তোমার বোন তো মারা গিয়েছে, আমি অনেক চেষ্টা করেছিলাম অ্যানাকে বাঁচানোর জন্য কিন্তু পারিনি, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এলসা তো এই কথাগুলো শুনে খুবই ভেঙে পড়ে যে তার বোনের মৃত্যু হয়েছে তারই ম্যাজিকের কারণে। সে ওখানে বসে কান্না করতে থাকে আর কান্না করার সাথে সাথে বরফের ঝড়ও থেমে যায়। এদিকে ক্রিস তার চোখের সামনে অ্যানাকে দেখতে পায়। অ্যানাও বহু কষ্টে ক্রিসের দিকে যেতে থাকে আর একটু দূরে এলসা বসে কান্না করছিল আর পেছন থেকে হ্যান্স তাকে মারতে যাচ্ছে। অ্যানা এটা দেখে নিজের বোনকে বাঁচানোর জন্য সেদিকে ছুটে যেতে থাকে। হ্যান্সকে আটকাতে গিয়ে অ্যানা পুরোপুরিভাবে বরফে জমে যায়। হ্যান্সের তলোয়ার অ্যানার গায়ে গিয়ে আঘাত করে আর সে অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে।
পেছনে ফিরে তাকিয়ে এলসা দেখতে পায় যে তাকে বাঁচাতে গিয়ে অ্যানা নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। এলসা তার বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে, আর ততক্ষণে সেখানে ক্রিসও পৌঁছে গিয়েছিল। ওলাফ আর ক্রিস দেখতে পায় যে অ্যানা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। ওলাফ চিৎকার করে বলতে থাকে যে এটাই হলো সত্যিকারের ভালোবাসা। অ্যানা তার বোনকে সত্যিকারের ভালোবাসে, আর এলসাও তার বোনকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। এলসা বুঝে যায় যে সত্যিকারের ভালোবাসা দিয়ে সে তার ম্যাজিককেও কন্ট্রোল করতে পারবে। তাই পাওয়ার দিয়ে সে তার রাজ্যের পুরো শীতকালটাই গায়েব করে দেয়। এনার সামনে তখন ছিল হ্যান্স, আর সে একটা কিক মেরে হ্যান্সকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে থেকে আসা লোকগুলোর বিজনেসও এবার ক্যান্সেল করে দেয়া হয়, কারণ এই লোকগুলো এলসাকে মারার পারমিশন দিয়েছিল। অ্যানা ক্রিসকে দেয়া তার কথা রাখে। সে ক্রিসকে একটা গাড়ি উপহার দেয়। ওলাফ তো এই গ্রীষ্মে গলে যেত, তাই এলসা ওলাফের মাথার উপরে একটা অদ্ভুত বরফের মেঘ তৈরি করে দিয়েছে, যার কারণে ওলাফ কখনো গলে যাবে না। সবাই খুবই হ্যাপিলি এই রাজ্যে এখন বসবাস করতে থাকে। আর এলসা তো মাঝে মাঝে তার রাজ্যের মানুষদের এন্টারটেনমেন্টের জন্য শীতকাল নামিয়ে দিত। সবাই একসাথে বরফের মধ্যে স্কেটিংও করে বেড়াতো। এলসা আর অ্যানাও একসাথে নিজেদের জীবনটা এখানে উপভোগ করতে থাকে। আর সেই সাথে এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।